ঘরোয়া ভার্সন আমরা আছে, তাদেরকে ভার্চুয়াল ভার্সন আছে। ভার্চুয়াল কর্মীদের দিচ্ছেন, হুম। সেটা তো গণমাধ্যমকে তো এখন আটকানো যাবে না। সোশ্যাল সামাজিক গণমাধ্যমকে আটকাবেন কি করে? কে আটকাবে? তো সার্ভারটা কোথায়? ভারতের হাতে তো সার্ভার নেই যে ভারত সুইচ অফ করে দেবে আর বন্ধ হয়ে গেল সব। মোবাইল ফোন, যে মোবাইল ফোন গুলো বিদেশি যেসব কোম্পানি মোবাইল ফোন চালান, বিক্রি করেন, উৎপাদন করেন, তারা করতে পারেন বন্ধ। আমি জানি না তারাও পারেন কিনা, জানি না, আজকের দিনে কেউই করেন না। না, কিন্তু আর ভারতের ভারতের পক্ষে পক্ষে তো কোনো নির্দেশনাটা কি বা গণমাধ্যমকে ভারতের বলা সম্ভব সিদ্ধান্তটা না। কি? গৌতম লাহিড়ী, আমার প্রশ্নটা এখানে যে ভারতের সিদ্ধান্ত শেখ হাসিনা তাকে মানে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না। এই পারবেন নার মধ্যে না, ভার্চুয়ালি করতে পারবেন, ঘরোয়া রাজনীতি করতে পারবেন। শুধুমাত্র মাঠে ময়দানে বেরিয়ে রাজনীতি করতে পারবেন না, তাই আমরা কি? তো বলছি রাজনীতি, ভারত সরকার তো বলছে রাজনীতি তিনি করছেনই না। কোথায় রাজনীতি করছেন? আপনারা রাজনীতি করছেন, আমরা তো বলছি রাজনীতি তো করছেন না। আওয়ামী লীগের কোনো পোস্টারটা নিয়ে কিছু জানিয়ে মিটিং করছেন, এরকম তো কিছু না, করছেন। কিন্তু আওয়ামী লীগ কর্মীদের তার নির্দেশনা ঘরে দিচ্ছেন। দরজা বন্ধ করে, সেটা হ্যাঁ। কি করে সেখানে এখন কি করে? আপনারা মনে করছেন আমরা সাংবাদিকরা খবর রাখার চেষ্টা করি, যারা ডাকাত করেন তাদেরকে আপনিও অনেকে ইন্টারভিউ নিয়েছেন, তাই না? ইন্টারভিউ নিয়েছেন, তারা কি বলছেন, কেমন দেখলেন শেখ হাসিনাকে, এমনও কথা শোনা যাচ্ছে। চমৎকার দেখেছেন, খাওয়া দাওয়া হুম। করেছেন, কেমন আছো ইত্যাদি সবই তো তারাই তো বলেছেন না, আপনাদের সাংবাদিকদের তো বলছেন। ফলে কিন্তু ঘরের মধ্যে কি আলোচনা হলো না হলো সেখানে তো আর কিছু সেরকম কিছু তো প্রকাশ্যে শেখ হাসিনা কিছু বলছেন। শেখ হাসিনা তো প্রকাশ্যে বলছেন। শেখ হাসিনার কথাগুলো একদম সবাই শুনছি আমরা। তারপরেও বলছেন না। তিনি ফিরবেন, তিনি নির্দেশনা দিচ্ছেন। আ মানে ইন্টারভিউতে বলছেন, এটা তো ইন্টারভিউতে বলছেন। না, তিনি রয়টার্স দিয়ে শুরু করেছেন, এখন শেষ হবে ভারতের আরো ১৩টা, আমি সর্বশেষ খবর জানি ১৩টা সংবাদ হুম। তারা ইন্টারভিউ একের পর এক তো নিচ্ছেন। এই ইন্টারভিউটা কি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে দিচ্ছেন নাকি আওয়ামী লীগের সভাপতি হিসেবে দিচ্ছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দিচ্ছেন? তিনি তো আওয়ামী লীগের সভানেত্রী, সেই হিসেবেই দিচ্ছে। তার তো তো সেটি একটা তো এইভাবেই রাজনৈতিক দেওয়া হয়। পরিচিতির বহিঃপ্রকাশ ফর্মার না? ফর্মার প্রাইম মিনিস্টার বলে তো বলছেন অনেকে। রয়টার্সে কিভাবে ছাপা হয়েছে, পরিচয় দেওয়া হয়েছে, এএফপি তে যেভাবে পরিচয় দেওয়া হয়েছে, ফর্মার প্রাইম মিনিস্টার, তাই না? হুম। তার মানে আসলে ভারতের এই কথাটা একরকম মানে মুখের কথা, খুব মনের কথা না। লন্ডনে থাকাকালীন তারেক রহমান যা যা করেছিল তাই তাই করছেন। হুম। লন্ডনে থাকাকালীন তিনি কি রাজনীতি করেননি? কিন্তু বিদেশ থেকে লন্ডনের তো এরকম করেছেন কোনো তো। নির্দেশনা ছিল না যে তিনি রাজনীতি করতে টিকিট পারবেন না। বিলি করেছেন, গুদাম করেছেন টিকিটের, সবই তো করেছেন লন্ডন থেকে, তাই না? হুম। কিন্তু তো তিনি যা যা করেছেন গৌতম লাহিড়ী, সেভাবে করেছেন। যুক্তরাজ্যের তো এমন কোনো নির্দেশনা ছিল না বা এমন কোনো অবস্থান ছিল না যে তারেক রহমান রাজনীতি করতে পারবেন না। না, তিনি তো, আর তাহলে পুরোনো ইতিহাস ঘেটে লাভ আছে কি? তিনি মুচলেখা দিয়ে গিয়েছিলেন রাজনীতি করবেন না। এটা তো দেশের কথা বলছেন। হ্যাঁ, দেশে কিন্তু সেটাই। যুক্তরাজ্য, কিন্তু আমি তো দেশের বলছি জন্য, ভারতের অবস্থানের কথা। কিন্তু আওয়ামী লীগ তিনি শুনুন, তিনি তো ফ্রান্স বা ইতালির রাজনীতি করছিলেন না, তিনি বাংলাদেশের রাজনীতি করছিলেন। স্বাভাবিক, এটা এইভাবেই করে থাকেন এরা সকলেই। এটাতে আপত্তির কিছু নেই, কোনো আপত্তি করেনি তারেক রহমান নিয়ে। হুম। তা এখন আপত্তি তো আমি শুনিনি যে তারেক রহমান নিজে কোনো আপত্তি করেছেন শেখ হাসিনা এভাবে কথা বলছেন। হ্যাঁ, তাদের দলের কিছু কিছু মন্ত্রী নেতা এসে মাঝে মাঝে বলে গেছেন, কিন্তু তারা দেখেছেন হতাশ, বলে কোনো লাভ নেই। হুম। মানে কারণ এটাই হচ্ছে, ভারত তাহলে সরকার কি কোনো কনক্লুশনটা এটাই? গণমাধ্যমকে বলতে পারবে না, ভারত সরকার কোনো গণমাধ্যমকে বলতে পারবে না বাংলাদেশের সরকারের মতো এখানে বলা হয় গণমাধ্যমকে চাপতে পারবে না, এখানে ভারত সরকার বলতে পারবে না না, মানে যে বাংলাদেশের এই গণমাধ্যমের অবস্থা খারাপ সেটি। রয়টার্সকে বলবেন আপনি শেখ হাসিনা ইন্টারভিউ কেন নাকি নিয়েছেন, ধমকাবে বা চাকরি খেয়ে দেবে রয়টার্সে, যেটা বাংলাদেশে ঘটছে, সেটা এখানে ঘটে। জি। ভারত তো এখানে মুক্ত স্বাধীন সকল ব্যাপার। জনাব গৌতম লাহিড়ী, একটুখানি বলি যে ভারতে মুক্ত স্বাধীন গণমাধ্যম, কিন্তু রিপোর্টার্স উইদাউট বর্ডারের যে রিপোর্টটা, তাতে কিন্তু বাংলাদেশের যে গণমাধ্যমের স্বাধীনতায় ভারতের অবস্থান পেছনে, পাকিস্তান প্যালেস্টাইনের যে পেছনে ভারতের গণমাধ্যমের স্বাধীনতা। সেটা কি, তাতেই এই অবস্থা, হুম। তাহলে এর চেয়ে উপরে উঠলে কি হতো? হুম। তাহলে তো শেখ হাসিনা সহ ইন্টারভিউ হতো বাংলাদেশের মধ্যে, হুম। মানে তাই না? এতেই যদি এত নিম্ন একটু থাকাকালীন, নিম্ন সূচকে থাকাকালীন এই হাল। হুম। হুম। নিম্ন মানে সূচকে অতএব মানে না থাকলে ভারতের গণমাধ্যম বাংলাদেশ যে পারে, ওপরে। বাংলাদেশের গণমাধ্যম পারে না, বিষয়টা এমন না। বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা খুবই খারাপ। আমি নিজেও গণমাধ্যমের কর্মী হিসেবে আমি না, জানি। বাংলাদেশের আমাদের চাকরি চলে যাবে, হ্যাঁ। চাকরি চলে যাবে। আপনি কালকে ভারতের দীনেশ ত্রিবেদী সার্জেগরের সঙ্গে বৈঠক করেছেন, প্রথম সারির সংবাদপত্রগুলো খবর ছাপতে ভয় পেয়েছে, হুম। অথচ সেই সম্পাদকরা তারা দাবি করেন তার নিরপেক্ষ সাংবাদিকতায় বিশ্বাস করেন। হুম। কেন মানে ছাপলেন এরকম না? ধরেন নিলেন আপনারাও অনেক কিছু খবরটা। সংবাদ প্রকাশ করেন না বা করলেও পার্সিয়াল করেন। সেই সেটা আলোচনাটা অবশ্য অবশ্যই আজকের পাবো। না। আপনি বলছেন যে সেটা তো নিশ্চয়ই সবকিছু, একটা গণমাধ্যমের তাদের
স্বাধীনতা আছে, সম্পাদকীয় নীতি আছে, সব বুঝলাম। কিন্তু একটা ঘটনা যেটা ঘটেছে আপনাদের এজেন্সির থেকে আমরা জানলাম, তাই না? আপনাদের ইউএনবি খবর করেছে ছবি সহ, যে দিনের সিরিজি হাই কমিশনের সঙ্গে সার্জিও আগুয়েরোর বৈঠক হয়েছে একটা। কিন্তু কোথাও মানে দু একটা ছেপেছে, হুম কেউ ছাপেনি যেমন না, ছেপেছে দু একজন, সবাই নয়। হুম হুম। জি, এই প্রসঙ্গটা নিয়েও আসবো। খুব বিস্তারিত আলোচনা হয় নাই। তবে ওই যে গণমাধ্যমের স্বাধীনতা সূচকের কথা বলছিলাম, ২০২৬ এর রিপোর্ট, বাংলাদেশের অবস্থান ১৫২তম, খুবই নিচের দিকে। ভারতের অবস্থান আরও নিচে, ১৫৭তম। এবারে আসি যে মানে ২ টা বিষয় নিয়ে কথা বলছি একই সাথে। শেখ হাসিনার প্রত্যর্পণ আর শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন কিনা। তাহলে মানে আমি যদি কনক্লুশন টানি, যেমন চলছে শেখ হাসিনা যেভাবে রাজনৈতিক নির্দেশনা, কথাবার্তা, নেতাকর্মীদের সাথে কথা বলছেন, তেমনই চলবে। কোনো পরিবর্তন হবে না। বরাবর কিন্তু ভারত সরকারকে জিজ্ঞেস করবেন, বলবেন যে সেখানে আমরা রাজনীতি করতে দিচ্ছি না। আমি একটু শুনি নাই, লাইনটা মিস করেছি। বলছি যেটা শেখ হাসিনা করে চলেছেন হুম, সেটা করে যাবেন, আচ্ছা। তাতে তো ভারত সরকার তো বাধা দেয়নি। হুম, কিন্তু ভারত সরকারকে আপনি যদি জিজ্ঞেস করেন এগুলো হচ্ছে কেন, বলবে কই রাজনীতি তো করতে দিইনি। আচ্ছা। মানে না মুখে বলবে না কিন্তু ভেতরে যা হচ্ছে তাই হবে। মুখে শুধু বলা হবে না। না, মুখে তো এটাই বলবে, মুখে তো এটাই বলবে আমরা তো রাজনীতি করতে দিইনি। তিনি কোথায় রাজনীতি করছেন আমরা তো জানি না। তা আপনারা জানেন, আমরা তো জানি না রাজনীতি করছেন। এটাকে কি বলে তাহলে? আপনারা রাজনীতি এটাকে তো কি করছেন বলছেন? না। মানে ধরেন আপনিও দীর্ঘদিন আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা, আপনি অনেক মানে অভিজ্ঞ সাংবাদিক, জ্ঞানী সাংবাদিক। আপনার দেশি বিদেশি অভিজ্ঞতা আছে। ফলে আপনার অভিজ্ঞতা থেকে কি বলে এটা? আসলে কি এটা রাজনীতি না? যে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া, তার কর্মসূচি ঘোষণা করা, এগুলো আসলে কি? ওই গেরিলা পদ্ধতিতে রাজনীতি করা, হুম, ফ্যাসিস্ট রাজত্বে যেভাবে রাজনীতি করতে হয় সেভাবে করছে। আচ্ছা, মানে করছেন রাজনীতি এবং তাতে ভারতের কোনো সময় আপত্তি নেই। যেভাবে দেখে করতো, লুকিয়ে করতো, হুম, তাই না? প্রকাশ্যে করতে পারতো না। হুম। তাহলে কি ভারতের বিষয়টা এরকম যে প্রকাশ্য রাজনীতি করতে পারবেন না, গোপনে করলে কোনো সমস্যা নাই। মানে এটা হচ্ছে ভারতের অবস্থান। না, গোপনে করছেন কোথায় সেটাই তো ভারত সরকার জানে না। ভারত সরকার বলছেন রাজনীতি তিনি করছেনই না। আপনারা এই যে আপনি বলছেন বললেন যে এটা তো তিনি সংবাদপত্রে ইন্টারভিউ দিচ্ছেন, নেতা কর্মীদের সঙ্গে ঘরোয়া বৈঠক করছেন। নির্দেশনা সেটা তো দিচ্ছেন। রাজনীতি করছেন নাকি তার পারিবারিক সুখ দুঃখের আলোচনা করছেন আমরা তো জানি না। মানে ভারত সরকার তো সেখানে উপস্থিত না। যেহেতু শেখ হাসিনা তিনি তো বন্দী নন, হুম, কারাগারে বন্দী নন, হুম, হুম, তাই না? তিনি একজন মুক্ত নেত্রী। হুম, ফলে তিনি তার মতো করে তার করছেন, তার নিজেদের লোকেদের সঙ্গে, ছেলে মেয়েদের সঙ্গে কথা বলছেন, বাড়ির পারিবারিক লোকেদের সঙ্গে কথা বলছেন, নেতা নেত্রী যারা ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন বা বিদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। আর আর তিনি সোশ্যাল গণমাধ্যমের মাধ্যমে তিনি নেতা কর্মীদের যারা ঢাকায় বাংলাদেশে রয়েছেন তাদের সঙ্গে তিনি মাঝে মাঝে কথা বলছেন। কয়েকদিন আগেও তো বলেছেন। হুম, হুম। মানে দলকে সুসংগঠিত করছেন, নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন, কমিটি দিচ্ছেন, আ মানে সবই দিচ্ছেন কিন্তু মানে ভারত সরকার সেটাকে রাজনৈতিক করা বলা বলতে প্রস্তুত না। কোনো তো মানে কমিটি তো তিনি কিছু দেননি। তো কমিটি তো আওয়ামী লীগের কোনো কমিটি তো হয়নি ছাত্রলীগের এখন। কমিটি হয়েছে। ছাত্রলীগের মাঝখানে কমিটি হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ সেগুলো চলছে। হচ্ছে। ছাত্রলীগ আপাতত চলছে আর হুম। দেখছি আর বিভিন্ন জেলায় কমিটি দেওয়া হচ্ছে। আচ্ছা, মোটামুটি ধরি মাছ নাছুই পানি টাইপের একটা অবস্থা মনে হচ্ছে যে খুব প্রকাশ্যে বলা হচ্ছে না কিন্তু আবার চলছে আরকি এরকম। মানে যা চলছিল তাই চলবে। এই হচ্ছে সামারি। আচ্ছা, আবার এবারে প্রত্যর্পণ বিষয়েও তাহলে কি ওটা যে মোটামুটি ভারত সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে প্রত্যর্পণটা হচ্ছে না বা খুব শীঘ্রই তার কোনো ওই সম্ভাবনা নাই? মানে কূটনীতির ভাষার আড়ালে আমি বাংলা করে বলছি, হ্যাঁ, যেটা বুঝতে সুবিধা হয়, দেওয়া হবে না। এই কথাটা কূটনীতির ভাষার মারপ্যাঁচে রয়েছে। আপনি আচ্ছা। যদি প্রশ্ন করেন তার উত্তর হচ্ছে আমরা পর্যালোচনা হুম, করছি। হুম, হুম, আমরা তো বলিনি পর্যালোচনাটা ২০৬৭ তে শেষ হবে কিনা। হুম, সেটা তো টাইম লিমিট, এটা বরং আপনাদের প্রশ্ন করা উচিত। আচ্ছা এই পর্যালোচনাটা কবে শেষ হবে? হুম, আপনারা তো পর্যালোচনা করছেন, আইনি দিক দেখছেন, বিচার বিভাগীয় দিক দেখছেন, কবে এটা শেষ হবে? শেষ হচ্ছে না তার জন্য দায়ী বাংলাদেশ সরকার। কারণ বাংলাদেশ সরকার কোনো কাগজপত্র দিচ্ছেন না। কিসের গোটা কাজ? রায়টা আপনি পড়েছেন? যেটা ফাঁসির রায় হয়েছে আপনি পড়েছেন কখনো? না কোনো পুরো রায় ওয়েবসাইটে পড়িনি। পেয়েছেন? কিন্তু গণমাধ্যমের খবরটা শুধু কেন পড়েছি। নেই? হ্যাঁ, কেন নেই? হুম, তাদের তো ইংরেজি বানান ভুল আমি জানি, আমার কাছে আছে। হুম, তাদের তো ইংরেজি বানান ঠিক করে দেখেন। ওটা কারেক্ট করতে গিয়ে দিলে হাস্যাস্পদ হবে। এই জন্য দায়ী। সেই জন্য প্রকাশই করছেন। হুম, হুম, ওই ৩-৪ লাইন প্রকাশিত হয়। যেরকম আপনাদের ৩-৪ লাইন ছাপা হয়েছে। শেখ হাসিনাকে রাজনীতি করতে দেওয়া হবে না। পুরোটা ছাপা হয়নি। কিন্তু পুরোটা তো প্রকাশ্যে ভারতের পার্লামেন্টে জমা পড়েছে। এটা ওপেন ডকুমেন্ট। এরকম নয় যে কোনো গোপন ডকুমেন্ট। এটা প্রায় ধরুন ২০০-২৫০ পাতার ডকুমেন্ট। তাতে বিভিন্ন ক্ষেত্রের
যে বিষয়গুলো আছে সেগুলো তবুও দেখলাম একটা বাংলা কাগজ আজকে ছেপেছে বাংলাদেশে, যে ভারত বাংলাদেশের সম্পর্কের মূল ভিত্তি হলো 71-এর মুক্তিযুদ্ধ, অর্থাৎ সেই বঙ্গবন্ধুর সময়। সেই সময়ের ধারাবাহিকতা হবে বাংলাদেশ ভারত সম্পর্কে অন্যতম মাপকাঠি, যেটা রিপোর্টে রয়েছে, আপনাদের কাগজে ছাপা হয়েছে, বাংলাদেশের কাগজে প্রথম শ্রেণীর কাগজে ছাপা হয়েছে। হুম। আম, অনেক কাগজ ছাপা সাহস পাইনি একটু ওই 71-এর। হ্যাঁ, একটু সাউন্ড কম আসছে। এটা কি কোনো বাড়ানোর সুযোগ আছে? ও আচ্ছা আচ্ছা, না সরি, তাহলে কোনো কারণে আমি জানি না কেন কম আসছে। আচ্ছা। এটা কি মানে পাখার কোনো আওয়াজ আসছে? না, পাখার কোনো আওয়াজ আমি পাচ্ছি না যদিও, কিন্তু একটু মনে হচ্ছে কি একটু হালকা করে শোনা যাচ্ছে। আরেকটু ভালো শোনা যায় ও সাধারণত। আচ্ছা আচ্ছা আচ্ছা, জানি না, আমি তাহলে একটু কাছে থেকে বলবো কি, হ্যাঁ, আমি আপনি যদি মানে খুব মুভ হেডফোন না তো করেন আমার তাহলে মনে হয় আসলে। ঠিক আমরা শুনতে পাবো। যদি মুভ না করে কথা বলেন হয়তো একটু কষ্ট হবে তারপরেও। তাহলে গৌতম লাহিড়ী, আবার একটু প্রসঙ্গে আসি যে উম আ এরপরে ওই যে ভারত-বাংলাদেশ সম্পর্কের কথা। আপনার সাথে যখন গত অনুষ্ঠানেও কথা হচ্ছিল, তখন আপনি খোলামেলায় বলছিলেন যে সম্পর্ক আসলে স্বাভাবিক হয়নি। যেটি ইউনূস সরকারের আমলে ছিল সেটি এখনো স্বাভাবিক হয়নি এবং সেটিও বাংলাদেশের কারণেই হয়নি বলে আপনি বলছিলেন। কি ভারতের পক্ষ থেকে আমি প্রশ্ন করছিলাম যে আমরা তো দেখেছি সম্পর্ক উন্নয়নের কথা বলা হয়েছে নির্বাচিত সরকার আসলে, একটা বার্তাও দেখেছি জয়শঙ্কর আশা ইত্যাদি নানান রকম। আপনি বলছিলেন বাংলাদেশের কারণে হয়নি। কিন্তু তারপরে এবং তার কারণেই প্রশ্নটা ছিল যে ডাক্তার জাহিদকে এয়ারপোর্টে হয়রানি করা, পুশ ইন করা। তো এগুলো একটা বার্তা, একটা চাপ। আপনি এই বিষয়টা একদম আমাকে খুলে বলেছিলেন। তো এখন কি হলো? এখন আসলে সেরকম কিছু নাই, পুশ ইন হচ্ছে না। আবার অন্যদিকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীকে নেবার ব্যাপারে দীনেশ ত্রিবেদী বললেন অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। আবার নরেন্দ্র মোদী, আপনার রিপোর্টেই পড়ছিলাম ভারতের প্রধানমন্ত্রী তিনি বিমস্টেক সম্মেলনে যোগ দিতে তাকে একরকম নজিরবিহীনভাবে তাকে আমন্ত্রণ জানাচ্ছেন। মানে এরকম বিশেষ একটা অ্যাপ্রোচ, এইটা আবার কি হলো যে সম্পর্ক একটা বিশেষভাবে ভারতের উদ্যোগ দেখা যাচ্ছে? না দেখুন, পরিষ্কার কথা হচ্ছে যে ব্রিক্স একটা আন্তর্জাতিক মঞ্চ, এবং সেই মঞ্চে 11টি রাষ্ট্র সেখানে তারা আসছেন। নিকটবর্তী প্রতিবেশী হিসেবে বাংলাদেশ, তার বাংলাদেশের যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি বিমস্টেকের পৌরোহিত্য করেন বলে। ব্রিক্সের পৌরোহিত্য করেন নরেন্দ্র মোদী। আচ্ছা, একটা জিনিস ভেবে রাখা দরকার, নরেন্দ্র মোদীর প্রথম যেটা আমন্ত্রণ সেটা কিন্তু এখনো পড়ে আছে তারেক রহমানের টেবিলে। যেটা প্রথম তিনি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে প্রথম প্রধানমন্ত্রী গোটা বিশ্বে যিনি তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেটা হচ্ছিল প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। হুম। এখানে আমন্ত্রণটা হচ্ছে ব্রিক্সের সভাপতি আমন্ত্রণ জানিয়েছেন বিমস্টেকের সভাপতিকে। এবং শুনুন, ব্রিক্সের সভাপতি তো তিনিই হবেন যিনি প্রধানমন্ত্রী, আর বিমস্টেকের সভাপতি তিনিই হবেন যিনি প্রধানমন্ত্রী, যেমন আগে ইউনূস ছিলেন, হুম। তারও আগে শেখ হাসিনা। ফলে সেই কারণেই তাকে আমন্ত্রণ জানানোটা হচ্ছে, এটা আমাদের দিক থেকে বলতে পারি যে ভারতের দিক থেকে ভারত তো বলতে পারতো যে আমরা আমন্ত্রণ জানালেন না কেন, যদি না জানাতো তাহলে প্রশ্ন উঠতো যে কেন জানানো হলো না। ফলে সেই কারণে আমার মনে হচ্ছে যে এটা একটা মানে এটা একটা কূটনৈতিক শিষ্টাচার, যে শিষ্টাচারের কারণে ভারত এই আমন্ত্রণটা জানিয়েছে নিঃসন্দেহে, এবং সেটা আমার ধারণা সেটা তারেক রহমান সরকার এটা বিবেচনা করছেন। এবং সেপ্টেম্বরের 11-12-তে যে সম্মেলন দিল্লিতে হবে, শিখর সম্মেলন, যেখানে চীনের প্রেসিডেন্ট আসবেন, রাশিয়ার প্রেসিডেন্টের আসার কথা আছে, ইরানের প্রেসিডেন্ট আসছে। ফলে এরকম একটা বহুদেশীয় মঞ্চে আসলে ফলে সেটা কেবলমাত্র ভারতের আমন্ত্রণে আসছেন তা নয়, তিনি ব্রিক্স এর আমন্ত্রণে আসছেন। ফলে এটা এলে হয়তো তার দেশের ক্ষেত্রে একটা চাপ আছে, আমি জানি, হুম। যে ওই ভারতের আমন্ত্রণে যাচ্ছেন মানে আবার কি ভারতের সঙ্গে সবকিছু বিক্রি করে দেবেন, এসব প্রশ্নের মুখে পড়তে হবে অনেক। সেই কারণে এখন জামায়াতের চাপ তো আছেই, কারণ জামায়াত একটা বড় শক্তিশালী ফোর্স, তাদের এতজন সাংসদ রয়েছেন, তারা নিয়মিত কথা বলছেন। ফলে তাদের একটা চাপ আছে, সেই কনস্টিটিউয়েন্সিটাও আছে, এই কনস্টিটিউয়েন্সিটা মানে ভারত বিরোধী কনস্টিটিউয়েন্সি, সেটাকেও ক্যাটার করা একরকমের। হুম। যে সে কারণে বহুদেশীয় মঞ্চে এলে সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে সে ধরনের কোনো অভিযোগ করাটা সমস্যা হবে আর কি। কিন্তু আমার ধারণা এটা যে কোনো প্রধানমন্ত্রীর পক্ষে একটা সৌভাগ্যের বিষয়, বহুদেশীয় মঞ্চেতে হুম। উপস্থাপন মানে নিজেকে উপস্থিত করা, এবং সেখানে বহুবিধ অনেক রাষ্ট্রের নেতাদের সঙ্গে কথা বলার তিনি সুযোগ পাবেন ভারত ছাড়াও। হুম। তাহলে মানে সে এই যে কারণে ধরেন ভেবেছেন, এই প্রশ্নটা তো আপনাদের সাংবাদিকরাও করেছিলেন হাই কমিশনারকে, যে তিনি তখন উনি জবাব দিয়েছিলেন একটাই, জবাবটা হচ্ছে এটা আপনাদের প্রধানমন্ত্রী ঠিক করবেন, প্রেরোগেটিভটা প্রধানমন্ত্রীর, আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, হুম।
তাকে অভ্যর্থনা জানানোর জন্য। কিন্তু এটা প্রধানমন্ত্রীর প্রেরোগেটিভ, তিনি সিদ্ধান্ত নেবেন তিনি বিমস্টেক সভাপতি হয়ে আসবেন নাকি না তিনি দ্বিপাক্ষিক সফরে আসবেন। আচ্ছা। এই সিদ্ধান্তটা হ্যাঁ, প্রধানমন্ত্রী। কিন্তু ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই বিষয়ে গত মাসে জুনের সম্ভবত ২০ তারিখ বা ১৯ তারিখে আ প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি বলছিলেন যে, পরিবেশ সহায়ক হলে টেম্পারেচার ডাউন মানে উত্তাপ কমলে ভারতেও সফর করবেন প্রধানমন্ত্রী। আ তো মানে তারপরে যখন দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, তারপরেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে, একটা ইরিটেশন তো কিছু, কিছু বিষয় নিয়ে আছেই। মানে সেই ইরিটেশন বা টেম্পারেচারের যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে শেখ হাসিনার ভারতে অবস্থান করা। এবং সেখানে আপনি বলছিলেন যে কোনোই আসলে অবস্থান পরিবর্তন হয় নাই। আ তিনি যা করছেন তাই করবেন। তাকে প্রত্যর্পণের বিষয়েও আগেরই সেই অবস্থানেই আছে। তাহলে কি আসলে টেম্পারেচার ডাউন হবার মতো কিছু হয় নাই বা পরিস্থিতি সহায়ক হওয়ার মতো কিছু হচ্ছে কি? হচ্ছে কি? আপনার বিশ্লেষণ শুনি। বাংলাদেশ সরকার থার্মোমিটার এখনো খুঁজে পাননি। থার্মোমিটার খুঁজে পাননি, আমি জানি না টেম্পারেচার ডাউন। আমরা তো দেখুন, বলুন টেম্পারেচার বাড়ানোর জন্য কি করেছি? আমরা তো অভ্যর্থনা জানাচ্ছি, না, আপনারা আতর পুশব্যাক আবেদন করেছেন। জানাচ্ছি, আপনারা আকুল। ডাক্তার জায়েদকে এয়ারপোর্টে আমি হেনস্থা করেছেন। ডিজেল দিচ্ছি, প্রধানমন্ত্রীর আমি আমি উপদেষ্টা। আপনাকে গ্যাস দিচ্ছি, আমি আপনাকে বিদ্যুৎ দিচ্ছি, আমি আপনাকে কাঁচা মরিচ দিচ্ছি, আমি সব আমরা আপনাকে কিনে পেঁয়াজ নিচ্ছি। মানে দিচ্ছি। আপনি বাংলাদেশ কি এগুলো কিনে দিয়েছেন? নিচ্ছে। আপনারা ব্যবসা আপনি করছেন। কি দিয়েছেন? না, আপনি কি দিয়েছেন? এগুলোর জঙ্গি বিনিময়ে ছাড়া তো টাকা কিছু দিচ্ছে, দেয়নি। মূল্য দিচ্ছে। ওই বিনামূল্যে জঙ্গিরা তো ঘুরে দিচ্ছেন না। বেড়াচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, এগুলো তো বিনামূল্যে দিচ্ছেন। এগুলো ব্যবসায়িক লেনদেন। তাই না নিলেই পারেন, বলতে পারেন বিদ্যুৎ নেবো না, কাল থেকে তো অন্ধকার হয়ে যাবে, আপনি আর ভাষণ দিতে পারবেন না। আপনি তো দিতে পারবেন, বিদেশে না, আছেন, না, যারা না। আছে জামায়াতের আমিরা ভাষণ দিতে পারবেন আ বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে। হ্যাঁ। কোথায় ভাষণ দেবেন? কিন্তু তাই না? মানে এমন তো না যে এখন এগুলো খুব আচ্ছা, কৃপা ডিজেল হচ্ছে। যদি এগুলোর না বিনিময়ে দেয় মানে কি এগুলো হবে? আপনাদের ব্যবসায়িক মানে ভারতের ব্যবসায়িক না, না, স্বার্থ সে আছে। তো বটেই। আরে পয়সা দিয়ে তো সবকিছু হয়, তাই না? টাকা পয়সার বিনিময়ে কি সব বাণিজ্য হয়? হুম, হয় কি? কারণ আমি দেবো, বাণিজ্য করবো অবশ্যই, সে ঠিক কথা, কিন্তু কাকে দেবো সেটাও তো একটা ব্যাপার। সবাইকে তো দিচ্ছি না। হুম, বাংলাদেশে দিয়েই চলেছে, হুম। তাই না? ভারতের একটা বিশাল অনেক ক্ষেত্রে বাজার। তো সব দিক আপনার থেকেই বহু ভারতের একটা বিদ্যুতের বিশাল বাজার বাংলাদেশ। টাকাও দেয়নি, টাকাও বকেয়া পড়ে আছে, টাকাও তো দেয়নি। এই যে ঝাড়খণ্ডের আদানির বিদ্যুৎ প্রকল্প থেকে তো বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়েছে। তিনি তো ব্যক্তিগতভাবে তিনি ব্যবসায়ী, তিনি তো ব্যবসা করবেন স্বাভাবিক। হুম। মানে তাহলে আসলে কি পরিবর্তন? মানে ওই যে আপনি বলছেন যে আপনাদের পক্ষ থেকে তো মানে ডাক্তার জাহেদকে ওইটা একটা বিশাল আলোচনার বিষয় ছিল। বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী পর্যাদার ব্যক্তি। তিনি একটা সরকারি সফরে গেলেন কিন্তু এরকম একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন বা আগের অনুষ্ঠানে আপনার সাথে আলোচনা হচ্ছিল যে যেভাবে ভারত মানে অ্যাগ্রেসিভলি পুশ ব্যাক করছিল। সেখান থেকে ভারত তো আবার এখানে এসে পৌঁছালো। মানে এখন তো আবার খুব ভালো কথা বলছে, অধীর আগ্রহের কথা বলছে বা পুশ ব্যাকটাও করছে না এখন সেই সময়ে। আম এর জন্য কি কিছু হলো কিনা? ধরেন এর মধ্যে আবার ২ টো ঘটনা দেখলাম। দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকটাতে দেখলাম। আবার দেখলাম সার্জিও গোর যিনি ভারতেও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বটে। আর দক্ষিণ ও মধ্য এশীয় ট্রাম্পের বিশেষ দূত। তিনিও আমাদের দেশে আসলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন, আম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন। আবার দুজনও সাক্ষাৎ করলেন, দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গোর। এগুলোর একটা প্রভাব কি মানে পড়ছে? না, এটা তো আমেরিকাকে আপনাদের জিজ্ঞেস করা উচিত। আপনারা ঢাকায় এসে হঠাৎ ভারতের হাই কমিশনের সঙ্গে দেখা করবেন কেন? কিন্তু আমি কিন্তু যে হোটেলে ছিলেন সেই হোটেলে সাক্ষাৎ হয়েছে না। তো হুম, তিনি কেন সাক্ষাৎ করলেন, তার যে গোলকে প্রশ্ন করার যদি সাহস থাকে বাংলাদেশে, ফজলুর রহমানের করা উচিত। তিনি জানতেন তো কার সঙ্গে হুম, হুম, সাক্ষাৎ হচ্ছে। না, তা তো না। আমেরিকাকে প্রশ্ন করার সাহস নেই বাংলাদেশে, এটা এতটা পারেন না। যুক্তরাষ্ট্র দুটোকেই প্রশ্ন করে। ওখানে আওয়ামী লীগের লোকেরা ডিম ছুড়বে, কেন প্রশ্ন করতে পারেন না, আপত্তি করতে পারেন না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিন, এটা দিতে পারেন, এটা দেওয়া সম্ভব না। আপনি দিতে পারেন কোথায়? ভারতে, তাই ডিম না? তো বাংলাদেশেও ছুটছে। ফলে এগুলো ডিম ছড়ার আর কি করার প্রতিবাদ দেবে? না, আমি বলছি যে সেই জন্য ওগুলো তো আপনার আমেরিকা তো নিউ ইয়র্কেও তো ডিম ছুড়েছিল না, তাই না? সেগুলো তো আপনি তো যুক্তরাষ্ট্রে কাউকে তো চিঠি লেখেন যে কেন এরকম ঘটলো, অপমান করা হয়েছে, সেরকম তো বলেননি কিছু, তাই না? মুখ বিনিরোধে হজম করে। সেটা বড় না, দেশ, যেহেতু ভয় পায় ডিম না। ছোড়াটা তিনি ধরেন জানেন একটা যে তার তাদের যে দেশের গোল কি কি নেতাকর্মীদেরও বিভিন্ন সময় এরকম হয়। ডিম যে ছোড়াটা একটা গোল কি কি মাইল্ড করবেন একটা ঢাকায় এসে, না স্যার, যে গোল ঢাকায় এসে কি কি করবেন সবটাই তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তো জানে, তাই না? হুম, এবং সেদিনের বৈঠকের পর শুনলাম তো আবার নৈশভোজটাও হয়নি। কি খাবার পছন্দ হয়নি সার্জি করে, না কি হয়েছে বলতে পারবো না। নৈশভোজটাও বাতিল হয়ে গেল। বলা যায় না, ওখানে হয়তো শুটকি ফুটকি দিয়েছিলেন, তিনি অত খান না শুটকি,
তিনি চলে গেছেন আছে অন্য জায়গায় গিয়ে হোটেলে ফিরে গিয়ে খেয়েছেন, আবার কেউ কেউ নানা রকম রটিও দিচ্ছে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নাকি গোপন বৈঠক করেছেন হোটেলে। আমার কাছে এরকম কোনো সত্যতা নেই, কোনো প্রমাণ আমি জানি না। দীনেশ ত্রিবেদীরা জানি, দীনেশ ত্রিবেদীর সঙ্গে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, এটাও আমি জানি। তিনি জানতে চেয়েছেন কোন দলের কি অবস্থা, মানুষ কি ভাবছে সেটাও জানতে চেয়েছেন। দীনেশ ত্রিবেদী যতটুকু বুঝেছেন তিনি এই কদিনের মধ্যে সেটাও তাকে অবহিত করেছেন। এবং দীনেশ ত্রিবেদীর বক্তব্য হচ্ছে যে তিনি সার্জেই ঘোষ তার খুব ব্যক্তিগত বন্ধু, আজকে বলে না, বহু পুরনো বন্ধু। এবং তিনি ঢাকা আসার আগে সার্জেই ঘোষের সঙ্গে দেখা করে গেছেন। এবং তারপরে তো সার্জেই ঘোষ এসে তাকে এখানে এসেও মর্নিং ব্রেকফাস্টে দাওয়াত দিলেন, তিনি এলেন, কথা হলো। সেখানে ছিলেন, ওই আমেরিকার যিনি রাষ্ট্রদূত তিনিও উপস্থিত ছিলেন হোটেল। ফলে বেশ অনেকক্ষণ লম্বা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশ, আমেরিকা এবং ভারত মানে আর্থিক উন্নয়ন প্রসঙ্গে কিন্তু অনেক আলোচনা হয়েছে বলে আমি শুনেছি। মানে মানে এর কিভাবে আগে ভারতে ধরেন সেই 2+2 বৈঠকে সেখানেও বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এখন আবার বাংলাদেশে এসে, মানে আগে ভারতে হয়েছে, এখন বাংলাদেশে এসে ভারত আর যুক্তরাষ্ট্রের এটা তো আপনাদের উচিত ট্রাম্পকে এক্ষুনি জিজ্ঞেস করা কেন এরকম করছে, এটা জিজ্ঞেস করা উচিত না ট্রাম্পকে। বা বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত তিনি তো হাতের কাছে আছেন, তাকে জিজ্ঞেস করবেই হয় যে হঠাৎ কেন এসে এখানে এসে ভারতের কার সঙ্গে দেখা করছেন, ভারতের একজন হাই কমিশনার, তার এখানে ভূমিকা কি, তার সঙ্গে কেন দেখা করছেন। আচ্ছা, ইন্টারেস্টিং হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং আমি কিন্তু প্রশ্নটা করি, যে এরকম শুনলাম যে সার্জেই ঘোষ হাই কমিশনারের সঙ্গে দেখা করেছেন, হঠাৎ কি ব্যাপার, কেন দেখা করছেন। ওরা বললেন আমরা তো জানি না দেখা করছি, আমি পরে জেনে খোঁজ নিয়ে পরে জানাবো। এই পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে না কেন, নাকি আসলে জেনেও কিছু বলে না? মানে আসলে ব্যাপারটা কি, জানে না কেন কিছু? মানে আপনার আগের প্রশ্নটাও আপনার সাথে আমার কথা হয়েছিল ওই যে হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আপনি বলছিলেন আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করবেন, যেহেতু আপনার রেগুলার কথাবার্তা হয়। আপনি গেছেন, জিজ্ঞাসা করেছেন, সেই ক্লিপটাও আমি দেখেছি। এবং তারপরে তারা বলেছেন এই বিষয়ে আমরা জানি না, জেনে জানানো হবে। এখনো বলছেন জানি না, মানে কিছুই যে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। সত্যি খুবই খারাপ অবস্থা। কি আর বলবো, পারছি না কি বলবো। মানে আবার প্রশ্ন করবো, পরের বার আবার প্রশ্ন করবো, যে বলেছিলেন মানে আপনি বলছেন আমরা কেন প্রশ্ন করি না, আর আপনারা প্রশ্ন করেন কিন্তু উত্তর পান না। না, এটার একটা কূটনৈতিক ব্যাখ্যা আছে। কূটনৈতিক ব্যাখ্যাটা হচ্ছে সার্জেই ঘোষের এই প্রোগ্রামটা ঘোষিত প্রোগ্রাম ছিল না, এই দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করার। কিন্তু সবাই জানতেন। যার জন্য তিনি যতগুলো সাক্ষাৎ করেছেন সবগুলো টুইট করেছেন, কিন্তু দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎকারটা তিনি টুইট করেননি। সেগুলো ভারতের পররাষ্ট্র মন্ত্রী আমাদের বলছে কোনো তো রেকর্ড নেই বৈঠকটা হয়েছে, এটা বলছেন বাংলাদেশের মিডিয়া চেপেছে, তাদের এজেন্সি চেপেছে, যেটা বুঝলাম। কিন্তু আমাদের কাছে প্রমাণ কি যে তিনি চেপেছেন, তিনি কিছু বলেছেন, সার্জেই ঘোষ কোথাও তিনি বলেছেন টুইট, বা দীনেশ ত্রিবেদী টুইট করেছে, দুজনে কেউই করেননি, অথচ দুজনেই বৈঠক করেছে। কিন্তু আমি জানি, আমি আবার সরাসরি হাই কমিশনারকে একটা প্রশ্নও পাঠিয়েছি যে মনে হয় আপনাদের মিটিংটা খুব ভালো হয়েছে, উনি একটা স্মাইলি আমাকে পাঠিয়েছে, আর কিছু বলেনি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিছু মানে তার মানে ভিতরে আসলে কি হলো, খুব বেশি জানবার কোনো সুযোগ নাই। কলকাতায় গেছেন, তারপরে গতকাল কলকাতায় গেছেন, এখন কলকাতা থেকে বোধহয় ব্যক্তিগত কাজে কলকাতা গেছেন। মানে অনেকদিন চলে আসার পর অনেক কাল তার তো ওখানে নানা রকম একটা তার সংসার কি সব কলকাতায় ছিল, বলে সেসবের কিছু কাজে গেছেন, আবার বোধহয় আজকে রাতে বা কালকে সকালে আবার টাকা ফিরে যাবেন। আচ্ছা। আমি ভেবেছিলাম যে তিনি বোধহয় বড় জেনারেলের চাকরি আপনি খেয়ে ফেলেছেন। তাহলে আপনি এগুলো করতে আনতেছেন, এই লোকগুলো তো একটা সিনিয়র অ্যাডভোকেট, তারা আসে কাজ করতেছে, সুন্দর একটা ফাংশন হচ্ছিল, এখন আপনার কাজে কে আনবেন? তাহলে অস্থিরতাটা কে তৈরি করতেছে? আজকে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন ওনার ইচ্ছাই দেশ চলবে, আমি সরি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো আমাকে দাবায় রাখতে পারবেন, আমার উপরে হয়তো আপনার মামলা মোকদ্দমা করে ধরপাকড় করে জেল জুলুম করতে পারবেন, কিন্তু সারা বাংলাদেশের মানুষের কতদিন ঠেকা রাখবেন? আপনি এনসিবির উপরে যে কাজটা করেছেন, এনসিবির উপরে যে আপনি বিভিন্ন শ্রেণীর লোকদেরকে লেলায় দিয়েছেন, আমরা বিশ্বাস করি ছাত্রদল এই কাজটা করে নাই, কিন্তু তারপরে সরকারের উচিত ছিল যারা করছে তাদের বিচারে আওতায় আনা, এবং পুলিশকে দিয়ে এনসিবির নেতৃবৃন্দকে মামলা করতে দেন নাই আপনি কেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নির্দেশ ছাড়া
এসপির ঘাড়ে কয়টা মাথা যে ওখানে এনসিপি নেতাদেরকে মামলা করতে যাইতে দিবে না? সবাই তো বলছে যে আপনি বলেছেন, আপনি নির্দেশে করা হয়েছে। তাহলে আপনাকে যে এইভাবে বাজারে বিক্রি করা হচ্ছে এটা কি আপনি জানেন? আপনি যদি এইভাবে করেন, কথা বলেন, বলেন। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্র আপনি এই মানুষের মধ্যে টেনশন দূর করতে পারেননি। পুলিশের আজকে আগস্ট মাসের অঘটন কি ঘটবে আমি জানি না, ঘটার কোনো কারণ আমি কিছু দেখি না। কারণ যদি এই জুলাই সনদ বাস্তবায়ন করেন, জুলাই বিপ্লবের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা না করেন, জুলাই সনদ বেইমানি না করেন, তাহলে আমি তো কোনো সমস্যা দেখি না। আর যদি আপনি জুলাই সনদের নেতাদের, যাদের ত্যাগের বিনিময়ে আপনি আজকে ক্ষমতায় আসছেন, আপনার তো ক্ষমতায় আসার কথা না। 17 বছর আপনি বাংলাদেশে আসতে পারেন নাই। আপনার হ্যাডম আমরা দেখছি না বাংলাদেশে। আপনাকে তো আমি নিজেও বলছি আপনি আসেন, আমি নিরাপত্তা দিব। আসছিলেন আপনি? আপনাকে অন্যের নিরাপত্তা নিয়ে আপনি বাংলাদেশে আসছেন, আপনার হ্যাডমটা কি আমরা জানি তো। আর যেই ছেলেরা শেখ হাসিনার এই প্রভাবশালী এই দুর্দণ্ডপদা পুলিশ বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে লড়েছে, তাদেরকে আজকে আপনি লাঠিপেটা করতেছেন, তাদের উপরে আজকে লেলিয়ে দিচ্ছেন, আবার বলতেছেন আপনি জানেন না। এটা কি ধরনের হিপোক্রেসি? আজকে আবার দেখলাম সে পুরনো খেলা আবার। আজকে দেখলাম স্থায়ী কমিটি মিটিং এ ওনারা বলে দিয়েছেন যে রাষ্ট্রপতি নির্বাচনে আপনাকে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। তো এই কথা তো আমরা তো দেখে আসছি 30 বছর গণতন্ত্রের এই পরাকাষ্ঠা সব আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। কেন? কেন আপনি বলতে পারেন না যে আমি আপনাদের মধ্যে রাষ্ট্রপতি কে হতে চান, আপনারা আবেদন করেন? সমস্যাটা কোথায় ছিল? আমরা 3 জন 5 জন নিতেন, না আলোচনা করে বলতেন, আজকে বলতেন যে ঠিক আছে যে অমুক দাঁড়াবে, বাকিরা চুপ থাকেন। আপনি নিজের দায়িত্ব ক্ষমতা নিয়ে গেলেন, তখন সবাই তদবির করবে না আপনাকে? এখন সবাই এক নাগারে তদবির করা শুরু করবে না? তার মানে আপনাকে সবাই তোয়াজ করুক, আপনাকে সবাই জিহুজুর জিহুজুর করুক, এটা আপনি চান। তো এটা তো গণতন্ত্রের সঙ্গে যায় না। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানুষকে কিভাবে বলবো বলেন? আপনি কিভাবে রাষ্ট্র চালাচ্ছেন আমি জানি না। এই যে আপনি আজকে ওই সার্জিও গোরের কথা বলছেন, সার্জিও গোরের সঙ্গে আলোচনায় বসছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী। সেইখানে আপনার উপদেষ্টার কি কাজ? আপনার উপদেষ্টার কাজ তো যখন আপনার সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে যখন দেখা করতে আসছে তখন আপনি রাখতে পারেন তাকে আপনার পাশে। কিন্তু যখন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছে, সেখানে আপনি বাংলাদেশে কোন বিধি মোতাবেক, কোন আইন মোতাবেক, সংবিধানের কোন ধারা মোতাবেক আপনার উপদেষ্টাকে এই রাষ্ট্রীয় কাজের মধ্যে আপনি ওখানে বসায় দিবেন? আমরা সবাই ভীতু হয়ে গেছি। আমরা সবাই সত্য কথা বলতে, আমাদের সুশীল সমাজ তো একটা আছে, এগুলো হলো ধান্দাবাজি। কেউ কথা বলার, সব যা আপনি করবেন, প্রধানমন্ত্রী যা করবে তাই জায়েজ। আবার যখন প্রধানমন্ত্রী পালায়া যাবে তখন সব তার বিরুদ্ধে লাগা যাবেন, তখন সব বড় বড় কথা। এই কদিন আগে দেখছি না, ওই এক মহিলা ছিল যে পরিবেশ কি জানি মহিলা, আরে কি বাকবাকুম কথাবার্তা। হ্যাঁ, রাজনীতি আপনি কি করেছেন, উনি একবারে কি করে গেছেন 1.5 বছর। এখন দেখেন, তো মাননীয় প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আলোচনায় আপনার স্থায়ী কমিটির মানে ক্ষমতা আপনি নিতে পারেন না। স্থায়ী কমিটির ক্ষমতা আপনার উপর অর্পিত হইতে পারে না। এটা গণতান্ত্রিক ভাষা নয়, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এখানে আপনি রুদ্ধদ্বার আলোচনা করেন, দরজা বন্ধ করে বলেন, প্রস্তাব একজন একজন বললেন কাকে দিতে চান আপনারা, কাকে বানাতে চান, আলোচনা করেন আপনারা। কিন্তু ক্ষমতা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, এটা স্বৈরাচারের নামান্তর। এর মাধ্যমে স্বৈরাচারী হয়, এর মাধ্যমে ফ্যাসিস্ট জন্ম হয়। তা আজকে আমরা যখন দেখলাম স্থায়ী কমিটির সিদ্ধান্ত, এটার প্রতি নিন্দা জানানো ছাড়া আমাদের কিছু করার নাই। আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি, আমরা গণতন্ত্রের সংগ্রাম করছি। আমরা দেশে গণতন্ত্রের জন্য আজকে আমাদের তো ত্যাগ আছে। আমরা তো আরাম আয়েশের জীবন লন্ডনে কাটাই নাই মাননীয় প্রধানমন্ত্রী। আমরা নিঃস্ব হয়ে গেছি, পথের ফকির হয়ে গেছে আমরা এই জাতীয়তাবাদী রাজনীতি করতে গিয়ে, এদেশে গণতন্ত্রের রাজনীতি করতে গিয়ে, আপনার স্বার্থের রাজনীতি করতে গিয়ে। বলেন কোথায় যাব বলেন?
আজকে দেখলাম সরকারের মধ্যে কথা হচ্ছে ইউনিয়ন পরিষদের মেম্বার হইতে হলে মেট্রিক পাস লাগবে, চেয়ারম্যান হইতে হলে গ্রাজুয়েট লাগবে। ভেরি গুড, ভালো হতে পারে। কিন্তু আপনি জানেন যে আপনার মন্ত্রী পরিষদে মেট্রিক পাস করে না এরকম মন্ত্রী আছে, যার এসএসসি রেকর্ড নাই, এইচএসসি রেকর্ড নাই, এরকম মন্ত্রী আছে আপনার। তাকে মন্ত্রী বানায় রাখছেন, আপনি স্টেট মিনিস্টার বানায় রাখছেন। তো মন্ত্রী যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগে না, মন্ত্রী হইতে যেখানে মেট্রিক পাস করতে হয় না, এইচএসসি পাস করতে হয় না, সেখানে আপনি কি করতেছেন? আপনি মেম্বারদেরকে বলতেছেন গ্রামের একজন মেম্বার হবে তাকে মেট্রিক পাস করতে হবে। তো এই যে আপনাদের মানে তুগলুকি একটা মাথাতে কতি আসে যায় না। সারা বাংলাদেশে স্কুল কলেজগুলো গ্রামের সাধারণ মানুষরা চালায়। অনেক স্কুল কলেজ করে, বাড়ি ঘরে সম্পত্তি দেয়, জায়গা দেয়, বিভিন্ন ভাবে চালায়। এটা সামাজিক একটা প্রভাব প্রতিপত্তি। আপনি সেখানে স্কুল কলেজগুলোতে কি করেছেন? সম্পূর্ণ দলীয়করণ করে, যা নিজেদের দলের লোকদের বসায়া আপনি সারা বাংলাদেশে একটা মানে কি একটা বীভৎস অবস্থা তৈরি করেছেন। তো এইভাবে কি আপনি 5 বছর আগাইতে পারবেন? জামাত তো পরিষ্কার বলেছে আপনার সঙ্গে সহযোগিতা করতে চাই, আমরা আপনার সঙ্গে সহযোগিতা করতে চাই। আমরা চাই 5 বছর আপনি ক্ষমতায় থাকুন। কিন্তু এইভাবে কি আপনি 5 বছর থাকতে পারবেন? আপনি এইভাবে কি আগাইতে পারবেন? আজকে আপনার সামনে একটা চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। আপনি বিমস্টেকের চেয়ারম্যান। আপনি বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ব্রিক্স, ব্রিক্স মানে ওই কি বলে ওই ব্রাজিল, ইন্ডিয়া, তারপরে হলো রাশিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, এই 5 জন মিলে ব্রিক্স। তার সঙ্গে এখন সৌদি আরব জয়েন করছে, ইউএই জয়েন করছে, আরো অনেকগুলো রাষ্ট্র জয়েন করছে। এখানে প্রায় 15টা রাষ্ট্র হয়েছে। তাদের একটা সম্মেলন হবে নয়াদিল্লিতে। সেখানে ব্রিক্স ইয়ার বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে। আপনি সেই বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দাওয়াত যাবেন কি যাবেন না সিদ্ধান্ত এখন নিতে পারেন নাই। আপনি তো বিমস্টেকের চেয়ারম্যান। আপনি সে দাওয়াত না নিলে আপনি বিমস্টেকের অন্য রাষ্ট্রগুলোর তো অধিকার আপনি বরখেলাপ করছেন। আপনাকে কে অ্যাডভাইস করতে জানি না। আপনি বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে আপনি অস্বীকার কি আপনি যাবেন না, এটা আপনি কিভাবে বলতে পারেন? তাহলে এই বিমস্টেকের এখানে স্বার্থ জড়িত আছে, এখানে বে অফ বেঙ্গলের স্বার্থ জড়িত আছে, এখানে আমাদের মেরিন স্বার্থ জড়িত আছে। তো এইগুলো বিষয় যদি আন্তর্জাতিক ফোরাম দিল্লিতে হয়েছে বলে আপনি যাবেন না, তাহলে হয়? তাহলে আপনি দিল্লির সঙ্গে বাইলেটারাল একটা রিলেশন করেন। দিল্লির সঙ্গে আপনি বলেন যে ঠিক আছে, আপনার সঙ্গে আমি বসবো, আপনার সঙ্গে একটা ওয়ার্কিং মিটিং হবে, এজেন্ডা মুক্ত করেন, এজেন্ডা মুক্ত করে আলোচনা করেন। আর ইন্ডিয়াতে গেলে আপনি শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে কথা বলবেন না। এটা করলে বাংলাদেশের মানুষ আপনাকে মেনে নেবে, সহ্য করবে? কাজে সবকিছু মিলে তো দেখা যাচ্ছে প্রতিটা জিনিসই আপনার ফেভারে বাড়ি চলে যাচ্ছে। এই যে পুনিয়া তুমি বললা যে সার্জিও গোর, উনি কি সুন্দর মিটিং করে ফুরফুরা মেজাজে বললো সব ঠিক হয়ে গেছে, আমরা যা যা চেয়েছি এই সরকার সব ঠিক করে দিচ্ছে। অথচ আমাদের সরকার তো বলে নাই কি কি দিচ্ছে, কি কি স্বার্থ তারা আমেরিকার কাছ থেকে পেয়েছে। উল্টা আমরা দেখলাম আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে 8টা প্রশ্ন করছে, 8টাই বলছে না না না। তা আলোচনা করলো কি? 8টা প্রশ্ন যদি আলোচনা না করে থাকো, তাহলে কি আলোচনাটা করলো তুমি এই গোর সাহেবের সঙ্গে? এই ধরনের ধাপ্পাবাজি ব্লাব দিয়ে কেমন চলবেন? ইতিমধ্যে বাজারে চাউর হয়ে গেছে, বাজারে কথা হয়ে গেছে যে শেখ হাসিনা ডিসেম্বরে আসবে। আমেরিকাও চায় যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক। তারাও চায় ঠিক আছে, অন্যায় করলে বিচার হবে, বিচার ব্যবস্থা করে আইন মতো বিচার হবে। তো এখানে আমেরিকা যদি বলে বিচার এখানে আসার জন্য আনবে, আপনি কি করতে পারবেন তাকে? আপনি আমার আইনমন্ত্রী বলতেছেন গ্রেপ্তার করবেন, আমাদের অনেকে বলতেছেন যেখানে পাবেন সেখানে ধরে ফাঁসি দিয়ে দিবেন, এজিব যেন মানে আপনি যেখানেই পাবেন লোককে ধরে ফাঁসি দিয়ে দিবেন। কি সুন্দর আইন! হ্যাঁ, মানে এটা এখনো যেন ওই আমরা ওই পুরনো বর্বর যুগে বাস করতেছি, এখনো যেন চেঙ্গিস খার যুগে বাস করতেছি,
এখনো যেন সিরাজউদ্দৌলার সে অবস্থায় বাস করতেছি, যেখানে রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলাকে ধরে নিয়ে আসা তার মোহাম্মদী ব্যাগ দিয়ে চুরি মেরে দেবে। অদ্ভুত মানসিকতা আমরা বাস করতেছি। আরে ভাই, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে নিজের দ্বারা, আপনারাই তো যাবেন সবাই বিমানবন্দরে রিসিভ করতে, সে তো সেই ব্যবস্থা করে আসবে। এই যে আমেরিকান যদি সার্জিও গোর্জো আলোচনা করে থাকে এবং বিষয়টা যদি মনে করে যে হ্যাঁ, শেখ হাসিনা যদি বিচারের মুখোমুখি হতে চায়, হবে, আপনি সে ব্যবস্থা করেন। সে বিচারের মুখাপেক্ষি হইলে তার বিরুদ্ধে বিচার করবেন, আলোচনা করেন, কথা বলেন, দেখেন। বিচার প্রসেস করতে সময় লাগবে। আর সেটা যদি আমেরিকান মতো সরকার যদি তাদেরকে ব্যাক করে, ভারতের মতো সরকার যদি ব্যাক করে, আপনি কি করবেন? আমরা তো ইতিমধ্যেই ভারতের সঙ্গে আপনার সম্পর্ক ইনডাইরেক্টলি অনেক উন্নত হয়ে গেছে। আপনার পক্ষে ভারতের পার্লামেন্টও আপনার পক্ষে বক্তব্য দিচ্ছে। তাই কাজে সবকিছু মিলে আপনি এখন যদি ভারতে না যান, এই 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সম্মেলন হবে, যদি না যান, তাহলেও আপনি ভারতের সঙ্গে একটা তিক্ত পরিবেশে চলে গেলেন। আর যদি যান, আর যদি সেখানে যদি এই বাংলাদেশের ইস্যু নিয়ে আলোচনা না করেন, তাহলে বাংলাদেশের জনগণও তো আপনাকে ছেড়ে কথা বলবে না। শেখ হাসিনা যেখানে বাংলাদেশের মানুষ ছেড়ে কথা বলে নাই, মানুষের চোখ ঘুরে গেছে, মানুষের এখন কি বলে সাহস বেড়ে গেছে, মানুষের ভয় কেটে গেছে, এখন মানুষ ভয় করে না। তো কাজেই সেখানে আপনাকে তো ভয় করবে না। তারপরে আপনি মন্ত্রী পরিষদ যাদেরকে নিয়ে বানিয়েছেন, ভালো আপনি বানিয়েছেন, যোগ্য বানিয়েছেন, কিন্তু মানুষ তো এটাকে ভালো করে না। এখানে তো আপনাকে উপদেশ দেওয়ার মতো আমরা কাউকে দেখতে পাচ্ছি না। এমন কিছু মন্ত্রী বানিয়েছেন যাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে, যারা এখন পর্যন্ত তাদের কোন রকম একটা দক্ষতার ছাপ দেখাতে পারে নাই। তা আপনি দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্যাবিনেটে কারা ছিল? আপনারা দেখেন দেশমাতা খালেদা জিয়ার ক্যাবিনেটে কারা ছিল? আছে সেখানে আপনার এসে আপনার এদিকে নিয়ে দেশ চালাচ্ছেন। দেশটাকে এত খেলু হয়ে গেল গা, দেশ পরিচালনা করা কি এত হয়ে গেল গা? তার উপরে সিনিয়র অফিসারদের, সেক্রেটারিদের, জয়েন্ট এডিশনাল সেক্রেটারি, মানে সিনিয়র সেক্রেটারি, সবাইকে ঢালাওভাবে চাকরি থেকে বের করে দিচ্ছেন। অভিজ্ঞ দক্ষ লোক দেখে সরকারি চাকরি থেকে বের হচ্ছেন। কোন সরকারের পক্ষে আনুগত্য দেখানো কি অপরাধ? আনুগত্য দেখায় সে কাজ করেছে, কাজ যদি অন্যায় করে কাজের বিচার করেন, তার আনুগত্যের বিচার কেন করবেন? আর যদি আনুগত্যের বিচার করেন, তাহলে আপনি আনুগত্য অফিসার পাবেন কোথায়? আনুগত্যশীল অফিসার আপনি পাবেন কোথায়? আপনাকে কে আনুগত্য দেখাবে? সবকিছু মিলে আপনার, আমার মনে হয় না আপনি একটা সঠিকভাবে রাষ্ট্রটা পরিচালনা করতেছেন। আপনি অসন্তুষ্ট হতে পারেন, আপনার বাহিরে অসন্তুষ্ট হতে পারে, আপনার ইন্টেলিজেন্সটা তো এখন সিনসিয়ারলি কাজ করছে না। তারা এখন নিজেদের বলয় তৈরি করার চেষ্টা করছে। এখন যে সমস্ত অফিসাররা, যে সমস্ত গোয়েন্দারা কাজ করতেছে, যে সমস্ত পুলিশ বলেন কাজ করতেছে, বিচার ব্যবস্থা বলেন কাজ করতেছে, প্রশাসনিক ব্যবস্থা বলেন, তারা সবাই নিজেদের একটা বলয় তৈরি করার চেষ্টা করছে। তারা একটা বলয় তৈরি করলে যাতে তাদেরকে কেউ কিছু করতে না পারে, তাদের গায়ে হাত তুলতে না পারে, তাদের কোনো ক্ষতি করতে না পারে, সেই ধরনের একটা বলয় তৈরি করা হচ্ছে। এই বলয় তৈরি হয়ে গেলে পরে আপনি তো এই বলয়ের মধ্যে বন্দী হয়ে যাবেন। বলয়ের থেকে তো আপনি বেরিয়ে আসতে পারবেন না। তো কাজে আপনি এই দেশে আজকে যে নতুন প্রজন্ম, আজকে যে যুবক, তারা কোথায়? তারা কি আপনার দলের সঙ্গে আছে? বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা কি আজকে সরকারি দলের অঙ্গ সংগঠনের সঙ্গে আছে? একবার একটু দেখেছেন যাচাই বাছাই করে? কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা কার দিকে আছে, কোথায় আছে? আপনার টোকাই আছে অনেক, আপনার সঙ্গে অনেক টোকাই পাবেন, কিন্তু সেই টোকাই কতক্ষণ টিকবে? তা আপনি কি একবার খবর নিয়ে দেখেছেন যে কলেজের বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা কোন দিকে আছে? তারা চুপ করে আছে, তারা এখন অপেক্ষা করতেছে, তারা চূড়ান্ত নির্দেশের অপেক্ষা করতেছে। চূড়ান্ত নির্দেশ পাইলে পরে তারা ঠিকই মাঠে নামবে, তারা ঠিকই অসলাভ সৃষ্টি করবে, তারা ঠিকই সরকারকে আর এক কদম সামনে বাড়তে দিবে না। শেখ হাসিনার পুলিশ 1400 লোককে মেরেও যখন টিকতে পারে নাই, আপনি তো কোন ছাড়? আপনি একটা গুলি করে দেখেন না, একটা লোককে মেরে দেখেন না, কি অবস্থা আপনার? আমি তো সরাসরি বলতেছি আপনাকে, চালান না গুলি, দেখি একটা গুলি করেন না, তারপর দেখেন না
কত ধানে কত চাল, আপনি এগুলো দেখেন, করেন। হ্যাঁ, আপনি ব্যক্তিগত চেষ্টা করতেছেন, আপনি গাড়ি নিয়ে ঘুরতেছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, নিজে ব্যক্তিগত উদ্যোগে আপনি অনেক সমস্যার সমাধান করার চেষ্টা করতেছেন, ভালো, আমরা স্বাগত জানাই, আপনার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। কিন্তু আপনি ইনএফিশিয়েন্ট, আপনি দেখে আসলেন, কিন্তু সেই ইনএফিশিয়েন্ট তো কাজটা করতে পারবে না, কাজ করার সুযোগ সে পারবে না। আপনি এইচএসসি পরীক্ষা রেজাল্ট 10 আগস্টে নিয়ে গেলেন কেন? আপনি শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন না কেন, কি কারণে 10 আগস্ট নিয়ে যেতে হবে, কি কারণে? পরীক্ষা হয়েছে কবে? মেট্রিক পরীক্ষা এসএসসি হয়েছে, এই যে আপনি 15টা দিন পিছিয়ে দিলেন, এই 15টা দিন ছেলে মেয়েদের লেখাপড়াতে বিরক্ত ডিস্টার্ব হবে না? এই 15টা দিনের জন্য কি স্কুলের রুটিন গুলাকে হ্যাম্পার হচ্ছে না? এগুলা কি আপনি একবার দেখেন, বুঝেন, জানেন? মানে আপনি, আমি জানি না, আপনি ব্যক্তিগতভাবে যা কিছু করেন আমাদের কিছু বলার নাই, কিন্তু রাষ্ট্রের উপরে যখন আপনি কাজ করবেন, রাষ্ট্র যখন আপনি চালাই যাবেন, রাষ্ট্রের উপর যখন নির্দেশ দিবেন, তখন তো আমাদেরকে কথা বলতে হবে, কারণ রাষ্ট্রের তো আমাদেরও দায়িত্ব আছে। এই রাষ্ট্র তো আমরাও বাস করি, এই রাষ্ট্র তো আমাদেরও, শুধু আপনার একা তো না। তাই রাষ্ট্রের প্রয়োজন হস্তক্ষেপ করবেন, তখন আমাদের কথা বলতে হবে। আপনি পছন্দ করেন আর না করেন, আপনার কথা বলতে হবে। হয়তো পূর্ণিয়ার সুযোগ দিলে পূর্ণিয়া এখানে কথা বলবো, আর নাহলে অন্য কোথাও কথা বলবো। আপনি যদি বন্ধ করেন, আমরা ফেসবুকে কথা বলবো। এই যে আপনার ভারত সফর সম্বন্ধে আমি বিস্তারিত লিখেছি, আপনি ফেসবুকে দেখেন, আমার লোক দেখে বলেন আপনি কি করা উচিত, আমি পুরো বিশ্লেষণ আপনাকে দিয়েছি। আপনি আজকে ফেসবুকে আমার নামে আছে, আপনি দেখান, আপনার লোক দেখে বলেন আপনাকে সেটা দেখাইতে। আপনি দেখেন এর চেয়ে ভালো বুদ্ধি আপনাকে কে দিবে, আপনার চেয়ে আর ইভলিউশন কে করবে, দেখান। আমরা তো ইভলিউশন করে দিয়েছি, আপনি এর চেয়ে ভালো ইভলিউশন করলে, এর চেয়ে ভালো পর্যালোচনা করে যদি আপনি ভালো সিদ্ধান্ত পান, তাহলে সেই সিদ্ধান্তটা করেন। আমরা তো বলি না আমাদেরটা বেস্ট। আমি একটা দিয়েছি আপনাকে, আমি একটা বিশ্লেষণ দিয়েছি, আপনি এই বিমস থেকে বা চেয়ারম্যান হিসেবে যাবেন কি যাবেন না, গেলে কি হবে, না গেলে কি হবে, তার একটা বিশ্লেষণ, তো বিস্তারিত বিশ্লেষণ দিয়েছি আপনাকে। তো আপনি এটা দেখেন, আপনি পররাষ্ট্রমন্ত্রী দেওয়ার কথা, আপনার প্রধানমন্ত্রী অফিসের লোকের দেওয়ার কথা, কিন্তু আমরা তো আশা করেছি যে আপনি এটা পাবেন এবং একটা সিদ্ধান্ত নেবেন, কিন্তু আজকে পর্যন্ত আপনি সিদ্ধান্ত নেন নাই। এতে তো একটা মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হচ্ছে, মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। হতাশা তো ভালো কথা নয়, হতাশা মানুষের খারাপ দিকে নিয়ে যায়। আপনাকে আমি আরেকটা জিনিস বলতে চাই, আপনার আলোচনাতে আমরা বলছি, অনেকে আমাদেরকে বলে যে আপনারা বিভিন্ন সরকার নিয়ে কথা বলেন, আপনারা ওই মন্ত্রী নিয়ে কথা বলেন, প্রধানমন্ত্রী নিয়ে কথা বলেন না। অনেকে আমাদেরকে অনুরোধ করে। বাইরে আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, বাংলাদেশটা তো প্রধানমন্ত্রী চালায়, এখানে কোনো মন্ত্রী চালায় না, দলটা এমনকি সাধারণ সম্পাদক মহাসচিব চালায় না। এই স্থায়ী কমিটির দলটা চালাবো, সেই স্থায়ী কমিটির ক্ষমতা দেখলাম আজকে সিজ করে ফেলেছেন, রাষ্ট্রপতির মনোনয়ন দেওয়ার ক্ষমতাটাও নিয়ে নিয়েছেন। তার মানে একজন, তা আমরা কথা বলতে হবে জননেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কি বলেন, কি করেন, এতে আপনারা অসন্তুষ্ট হন। আমরা মনে করি ওনাকে যদি আমরা কারেক্টলি অ্যাডভাইস করতে পারি, ওনাকে যদি আমরা কারেক্ট জায়গায় নিয়ে আসতে পারি, ওনাকে দিয়ে যদি আমরা সঠিক কাজটা করাইতে পারি, তাহলেই দেশের মঙ্গল হবে। আমরা সেই জন্য সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কথা বলছি। আমরা সরাসরি বলছি আপনি যে কাজগুলো করতেছেন, সেই কাজগুলোর মধ্যে গাফিলতি থেকে যাচ্ছে, আগামী দিনে আপনাকে প্রশ্নবিদ্ধ করবে। আপনার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের, মার্কিন প্রেসিডেন্টের স্পেশাল দূত দেখা করতে পারে, কথা বলতে পারে, এটা সৌজন্য সাক্ষাৎকার, এটা কোনো আলোচনার বিষয়বস্তু হতে পারে না। প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই কোনো দূতের সঙ্গে কথা বলে কোনো সিদ্ধান্ত পারে না। উনি কোনো চিঠি নিয়ে আসলে, কোনো বার্তা নিয়ে আসলে, সেই দূত বার্তা অনুযায়ী কথা বলবেন। যদি সেই ট্রাম্প সাহেবের, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত যদি প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো বার্তা নিয়ে আসেন, সেই বার্তা নিয়ে কথা বলবো। আমরা তো সে কি বার্তা নিয়ে আসছে আমরা জানি না, তাহলে আপনার সঙ্গে সে কি আলোচনা করলো, তার সঙ্গে তো আলোচনা করা আপনাকে মানে না।
সেখানে চা পান খাবেন, সৌজন্য সাক্ষাৎকার করবেন, সৌজন্য করে দিবেন। এটা কোন কথা? আপনি একটা প্রেসিডেন্টের বিশেষ দূতের সঙ্গে আপনি আলোচনা করতেছেন, সেখানে প্রেসিডেন্টের ডাইরেক্টিভ কোথায়? ট্রাম্প সাহেব কি চেয়েছে আপনার কাছে? ট্রাম্প সাহেব কোনো চিঠি দিয়েছে কিনা? এইগুলার কোনো আলোচনা নাই। এগুলো কোন প্রোটোকল শিখাচ্ছেন আপনারা আমাদেরকে? কোন শিষ্টাচার রাষ্ট্রাচার শেখাচ্ছেন? আপনার প্রাইম মিনিস্টার বাংলাদেশ, সে কি আপনি যদি দূতের সঙ্গে আপনি একজন কাউকে দায়িত্ব দিয়ে দেন যে ঠিক আছে, সেও আমার স্পেশাল দূত, আর আপনার তো উপদেষ্টা আছে, আপনার প্রধানমন্ত্রী সচিবালয়ে, তারা কথা বলুক, তারা কথা বলে আপনাকে জানাক, আপনার কাছে সৌজন্য এসে এক কাপ চা খায় যাক, আপনার সঙ্গে আলোচনা করে গোর সাহেব বলছে আমরা সব আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, আমাদের সম্পর্ক খুব উন্নতি এবং আরো উন্নত হবে। তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান প্রেসিডেন্টের বিশেষ দূতেরা এসে সম্পর্ক উন্নতি করে। এখানে আমার পররাষ্ট্রমন্ত্রী কাজ করে না, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে না, এখানে আমার রাষ্ট্রদূতরা কাজ করে না। হোয়াট এ ফান! হ্যাঁ, কি মজা, কি রাষ্ট্র চালনা, কত আরাম রাষ্ট্র চালনা, মানে কি রকম মাননীয় প্রধানমন্ত্রী। ইটস ইম্যাচুরিটি। আমরা শকড হয়েছি, আমরা মর্মাহত হয়েছি আমাদের রাষ্ট্রীয় স্ট্যান্ডার্ড দেখে, আমাদের মানদণ্ড দেখে। এখানে সৌজন্য আসবে, চা খাওয়া দিচ্ছেন, ভেরি গুড। আপনি বলে দিবেন আপনার যা যা আলোচনা করা আছে, এই যে আমার ওই আছে, এসে কথা বলেন, আমি জেনে নেব। দ্যাট শুড হ্যাভ বিন দি প্রপার ডিগনিটি অফ বাংলাদেশ প্রাইম মিনিস্টার। আপনি সে রক্ষা করেন। অনেকগুলো বললে আপনি আমাদের খেপে যাবেন, আপনার চামচারা খেপে যাবে, আপনার চামচারা আমাদের পিছিয়ে লেগে যাবে। আপনাদের এই যে যেমন ছাত্রদেরকে, আমাদের যুব নেতাদেরকে, এনসিপি নেতাদেরকে অপমান করার চেষ্টা করছেন, হ্যারাসমেন্ট করার চেষ্টা করছেন, এবং আমাদেরকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করবেন, এমন আমাদেরকে রাস্তাঘাটে হেনস্থা করার চেষ্টা করবেন, আমাদেরকে পুলিশ দিয়ে, আইন দিয়ে, এই করে দিয়ে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করবেন, বিভিন্ন ভাবে লাগাইতে পারেন, মামলা মোকদ্দমা লাগাইতে পারেন, কিন্তু রাষ্ট্রকে তো আপনি খেলো করতে পারেন না। কাজেই আমি পরিশেষে বলবো, এই কথাগুলা খুব ভালো সুর দেখা জানে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মুখে কোনো হাসি দেখি নাই, গত দুদিন ধরে গুমরা মুখে বসে রয়েছে। বাংলাদেশের মাটিতে এসে এক রাষ্ট্রদূত আরেক রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে না, এটা শিষ্টাচার। ত্রিবেদী সাহেবের সঙ্গে দেখা করার জায়গা বাংলাদেশের জায়গা নয়। ত্রিবেদী সাহেবকে সঙ্গে দেখা করা কিছুই নাই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রটোকলে পড়ে না। এটা রাষ্ট্রের সার্বভৌমত্বের বরখেলাপ। আমার দেশের মাটিতে বসে বিদেশি রাষ্ট্রদূতরা কথা বলবে, পরস্পর কথা বলবে, এটা তো দেশের ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। কাজে আপনি ত্রিবেদী সাহেবের সঙ্গে কি আলোচনা করেছেন, কি কথা বলেছে গোর সাহেব, এটা আমাদের জানার অধিকার আছে, এটা বাংলাদেশের জনগণের জানার অধিকার আছে। আমার পররাষ্ট্রমন্ত্রী এটা অ্যালাউ করলেন কিভাবে? আমার পররাষ্ট্রমন্ত্রী কিভাবে কাজ করতেছে? তারপরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাহেব এই অলরেডি ঘোষণা দিয়ে দিচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 24 তারিখের দিকে সংসদে যাবেন, নিউ ইয়র্কে যাবেন, সেখানে জাতিসংঘে বক্তব্য দিবেন। ওখানে জাতিসংঘের বক্তব্য যদি দেওয়া থাকে, সেখানে অলরেডি মানবাধিকার নিয়ে জাতিসংঘের একটা রিপোর্ট বেরিয়েছে। তাহলে সেই রিপোর্টটার ব্যাপারে কি আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব কি বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে প্রাইম মিনিস্টার জানতে চাইবে না? সেখানে অফিসিয়ালি বলা হয়েছে যেখানে বাংলাদেশে বিনা বিচারে অনেক সাংবাদিক আটক আছে, যেখানে বিনা বিচারে